সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। সেদিনও দেখিবে স্বপ্ন আমি চলে যাব বলে, চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। আসসালামু আলাইকুম আমার সকল এসএসসি ছাত্রছাত্রীকে আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আরেকটি বাংলা ক্লাস আমি শুরু করতেছি। বাংলা প্রথম পত্রের তোমরা কবিতা শুনে বুঝে গেছো আমি একটা পদ্য নিয়ে আজকে আলোচনা করব। এই পদ্যটা লিখছেন কিন্তু জীবনানন্দ দাশ, আর পদ্যের নামটা হলো কিন্তু সেই দিন এই মাঠ। এটা জীবনানন্দ দাশ লিখছেন। আমরা যারা কবিদের পছন্দ করি, কবিদের কবিতা ভালো লাগে, তাদের ভিতর কিন্তু বাঙালিদের ভিতর একটা অবস্থান করে ফেলছেন জীবনানন্দ দাশ। তার এই কবিতাটা মনে হয় এমন কেউ নেই যে পছন্দ করে না। সেই দিন এই মাঠ, এই কবিতাটার কথা আমি বলতেছি না। উনি খুব বিখ্যাত একটা কবিতা লিখে গেছে যেটা সবাই পছন্দ করে, সেটা হলো আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয় শঙ্খ শালিকের বেশে। আমি এই কবিতাটা তোমাদের ভেঙে ভেঙে আলোচনা করব এবং এটাও টাইপের খেলা হবে। এখন কবিতাটা কিভাবে টাইপ আকারে আমি পড়াবো সেটা আমি তোমাদের বলি। এই কবিতায় মোট লাইন আছে 5 আর 4 9 আর 4 13। এই 13টা লাইনকে আমি 3টা ভাগে ভাগ করব। প্রথম 5টা লাইনকে আমি টাইপ 1 এ ধরবো, পরের 4টা লাইনকে আমি টাইপ 2 এ ধরবো, পরের 4টা লাইনকে আমি টাইপ 3 এ ধরবো। মানে 3টা টাইপে এই কবিতাটাকে আমি ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দেবো। এরপরে প্রথম টাইপের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেবো, দ্বিতীয় টাইপের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেবো, যথাক্রমে তৃতীয়টারও এমসিকিউ এবং সৃজনশীল আমাদের সমাধান হয়ে যাবে। আর এই জীবনানন্দ দাশের যে কবি পরিচিতি, সেইখানটা থেকেও এই জীবনানন্দ দাশের কবি পরিচিতিটাকেও আমি টাইপ 4 এ রাখছি, সেখান থেকেও আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সমাধান করে দেব। তাহলে আমি ক্লাসটা শুরু করি। আমি তোমাদের বলছি প্রথম 4টা লাইন, আমি তোমাদেরকে বলছি প্রথম 5টা লাইনকে আমি টাইপ 1 এ স্থান দিছি। তাহলে প্রথম 5টা লাইনের প্রথম লাইনটা দেখো আমি কি লিখছি। আর এইখানে আমি কি করব, কবিতার যে মূল লাইনগুলো আছে সেগুলো এই পাশে থাকবে, আর এই মূল লাইনের প্রত্যেকটা লাইনের সহজ করে ব্যাখ্যা থাকবে। এই ব্যাখ্যাগুলো আমি নিজে লিখছি, একেবারে সহজ ভাষায় প্রতিটা লাইনের আমি ব্যাখ্যা দিয়ে দেবো। তাহলে এই পাশে থাকবে মূল কবিতা, আর এইখানে কবিতার প্রতিটি লাইনের সহজ ব্যাখ্যা। যেহেতু বাংলা ক্লাস, বাংলা গদ্য ক্লাসেও আমি কিছু নিজের জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কিছু মজার ঘটনাও বলছি। এই ক্লাসে আমি জীবনানন্দ দাশের জীবনের রহস্য নিয়ে কিছু কথা বলবো। জীবনানন্দ দাশের মৃত্যু নিয়ে অনেক রহস্য আছে। মনে করা হয় উনি আত্মহত্যা করছিলেন। উনি কি আসলে আত্মহত্যা করছিলেন না উনি কিভাবে মারা গেছিলেন, সেইটা নিয়ে আমি ক্লাসের একটু শেষের দিকে গভীরে আলোচনা করব। তাহলে এই সাইডে মূল কবিতা, ওই সাইডে কবিতার প্রতিটা লাইনের সহজ ব্যাখ্যা। তাহলে প্রথম লাইনটা আমি দেখো, এখানে কবিতার প্রথম লাইন হলো সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এটা সহজ ব্যাখ্যা। দেখো এই লাইনের সহজ ব্যাখ্যা, প্রকৃতি চিরদিন চলমান থাকবে, আমি না থাকলে, তুমি না থাকলেও মাঠ ঘাট থেমে যাবে না, প্রকৃতি প্রকৃতির মতোই চলতে থাকবে। সহজ ব্যাখ্যা। এই নদী নক্ষত্রের তলে, প্রথমটা হয়ে গেল। দ্বিতীয় লাইন, এই নদী নক্ষত্রের তলে, রাতের আকাশে তারা জ্বলবে। স্বাভাবিক, রাতের আকাশে তারা জ্বলবে, যদি মেঘাচ্ছন্ন আকাশ না হয় তাহলে তারা জ্বলবে, নদীও তার তলে বহমান থাকবে, প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম। 2 নম্বর লাইন গেল, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। 3 নম্বর লাইনে আসো, এটা সহজ ব্যাখ্যাটা দেখো, মানুষের স্বপ্ন ও আশা প্রতিনিয়ত পৃথিবীতে প্রকাশ পায়, মানুষ মরে গেলেও তার আশা আকাঙ্ক্ষা থেকে যায়। আমাদের অনেক জীবনে কিন্তু আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু পৃথিবীতে সকল আশা আকাঙ্ক্ষা কিন্তু আমরা বাস্তবে, আমাদের জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমাদের যত আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলো কিন্তু আমরা পৃথিবীতে সবগুলো পূরণ করতে পারি না। এখন মরার পরেও কিছু কিছু আশা আকাঙ্ক্ষা আমাদের থেকে যাইতে পারে, সেইটা বুঝাইছে। আর তখন কিন্তু একটা হরর গল্প হয়ে যায়, যেহেতু আমি হরর গল্প লিখি, মানে অতৃপ্ত আত্মা, অনেক কিছু আমি পাইনি, তাহলে আমার আত্মাটা অতৃপ্ত হয়ে গেছে। সেদিনও দেখিবে স্বপ্ন, ভবিষ্যতের মানুষ স্বপ্ন দেখবে।
প্রতিটা মানুষ কিন্তু চিন্তা করে ভবিষ্যতে ভালো কিছু করবে, ভবিষ্যতের স্বপ্ন নিয়েই কিন্তু সে বেঁচে থাকে। ভবিষ্যতের আশা, ভালো ভালো স্বপ্ন কারণেই একটা মানুষ মোটিভেট হয়, আর মানুষ কিন্তু বেঁচে থাকেও এই কারণে। আমি চলে যাব বলে, মানে আমি মারা যাব, এরকম বুঝাইছে। কবি নিজেকে মৃত্যুশীল মানুষ হিসেবে স্বীকার করেছেন। মৃত্যুশীল মানে আমি তুমি যেরকম, কবিও সেরকম। তিনি একদিন চলে যাবেন, কিন্তু প্রকৃতি ও স্বপ্ন থেকে যাবে। তাহলে টাইপ 1 এর 5টা লাইনের আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে দিছি। এটাকে তোমরা বেসিক আলোচনাও বলতে পারো। এবার আমি টাইপ 2 এ চলে যাব। টাইপ 2 এ আমি 4টা লাইন নিছি। টাইপ 2 এর 4টা লাইনে এই পাশে মূল কবিতা আর এই পাশে কবিতার প্রতিটা লাইনের সহজ ব্যাখ্যা। তাহলে দেখো, প্রথম লাইন, চালতা ফুল কি আর ভিজিবে শিশিরের জলে। তোমরা যারা শহরে থাকো তারা অনেকেই চালতা ফুল দেখোনি। এখন যদি দেখতে চাও, ইউটিউব গুগলে সার্চ দিও চালতা ফুল কেমন, সেটা দেখে নিও। চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। শিশির, শীতকালে কিন্তু শিশির পড়ে। ভোরে চালতা ফুল শিশিরে ভিজবে, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম। ভোরবেলায় চালতা ফুল শীতকালে শিশিরে ভেজে। তোমরা তো চা খাও, কফি খাও, তাই না? আমার একটা লেখা আছে, লেখাটার নামই হলো শিশিরের চা। যখন অনেক শীত পড়বে, ওই শীতের রাতে তুমি প্রথম দিকে একটা কাপ ছাদের উপরে উঠায় রাখবা। ওই কাপে শিশিরের পানি জমবে, ওই পানি দিয়ে তুমি চা বানায় খেয়ে দেখো কেমন লাগে। শিশির কিন্তু আবার ধুলোবালি, সায়েন্টিফিকে যদি ব্যাখ্যা করা হয় শিশিরের মানে ওরকম হয় না, শিশির মানে ধুলোবালি। শিশিরের চা খায় দেখতে পারো। বৃষ্টি চা তো সহজ করে বানানো যায়, শিশিরেরও কিন্তু চা খাওয়া যায়। টাইপ 2 এর আমাদের 2 লাইনে চলে আসি। নরম গন্ধের ঢেবে। নরম গন্ধ মানে ভালো গন্ধ, স্নিগ্ধ গন্ধ, কোমল গন্ধ, এরকম বোঝায়। মানে ফুলের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়বে। নরম ফুলের গন্ধ, স্নিগ্ধ গন্ধ, কোমল গন্ধ, ফুলের এরকম গন্ধ চারপাশে ছড়িয়ে পড়বে। আমি কিন্তু একটা লাইনেই বুঝাই দিছি, বেশি লাইন লেখা আমি পছন্দ করি না। বাংলা তুমি অল্প লেখেও পরিপূর্ণ মার্ক পাইতে পারো, কিন্তু সেই লেখাটা যদি লেখার মতো হয়। লক্ষ্মী পেঁচা, পরের লাইনে আসো। লক্ষ্মী পেঁচা, হ্যাঁ ভুতুম পেঁচা, লক্ষ্মী পেঁচা গাবে, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। মানে লক্ষ্মী পেঁচাদের ভিতর মেয়ে যারা, তাদের লক্ষ্মী বলতে পারে, আর ছেলে হলো ও গান গাবে মেয়ে লক্ষ্মীর জন্য। তাহলে এইখানে বুঝাইছে কি, সহজ লাইন দেখো, রাতের অন্ধকারে লক্ষ্মী পেঁচা ডাকবে যেন তার প্রিয় সঙ্গিনীকে ডাকছে। সিম্পল বিষয়। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তাহলে মানুষের আশা, স্বপ্ন, সাধনা পৃথিবীতে বারবার প্রকাশ পাবে, কবির মৃত্যুতেও তা থেমে থাকবে না। সহজ ব্যাখ্যা। তাহলে টাইপ 2 এর আমি 4টা লাইন নিছি, আর এই টাইপ 2 এর আমি 4টা লাইনের কিন্তু সহজ ব্যাখ্যা তোমাদের দিয়ে দিলাম। টাইপ 3 এ আমি চলে আসছি। টাইপ 3 এও আমি এই কবিতার সেই দিন এই মাঠ কবিতার 4টা লাইন নিছি, মানে শেষ 4টা লাইন আমি নিয়ে আসছি এই স্লাইডে। প্রথম লাইনটা দেখি, চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব। এটার সহজ ব্যাখ্যা, সন্ধ্যা বা রাত্রিতে চারপাশে শান্ত আলোর মতো আবহাওয়া থাকবে। মানে সন্ধ্যার সময় আলোটা না স্নিগ্ধ, কোমল, শান্ত থাকে। বাতাসে ভিজে গন্ধ আর হালকা শব্দ ভেসে আসবে। সহজ কথা। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, মানে নৌকাগুলো চরের কাছে এসে ভিড়েছে, এরকম বুঝাচ্ছে। নদীতে খেয়া নৌকাগুলো ভেসে এসে চরের ধারে ভিড়বে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। পৃথিবীর এই স্বাভাবিক নিয়ম, পৃথিবীর এই ধরনের পর্যায়ক্রমিক কার্যকলাপ, এটা সব সময় চলতে থাকবে, তুমি আমি না থাকলেও চলতে থাকবে। তাহলে প্রকৃতি ও জীবনের গল্পগুলো অমর হয়ে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্ম তা চলতে থাকবে। আচ্ছা, এশিরীয় ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে গেছে। এশিরীয় আর ব্যাবিলন দুটো সভ্যতার নাম। যেমন মিশরীয় সভ্যতা আছে, গ্রিক সভ্যতা আছে। এশিরীয়, ব্যাবিলন আগে খুব বিখ্যাত এই দুটো সভ্যতা ছিল। এই বিখ্যাত দুটো সভ্যতা একসময় অনেক দাপটের সহিত পৃথিবীতে রাজত্ব করছে, কিন্তু এই দুটো সভ্যতা এখন ধ্বংস হয়ে গেছে, পুরে ছাই হয়ে গেছে, এরকম বুঝাইছে। অতীতে মহাশক্তিশালী, এর ব্যাখ্যাটা দেখো, অতীতের মহাশক্তিশালী সভ্যতাগুলো যেমন এশিরিয়া, ব্যাবিলন আজ ধ্বংস হয়ে গেছে, তবুও প্রকৃতির ধারা চিরকাল টিকে আছে। মানে তারা ধ্বংস হয়ে যাওয়ার ফলেও প্রকৃতি কিন্তু থেমে নেই, প্রকৃতির মতোই তার সামনের দিকে আগাচ্ছে। তাহলে টাইপ 3ও আমাদের হয়ে গেল। তার মানে আমি টাইপ 1 পড়াইলাম, টাইপ 2 পড়াইলাম, টাইপ 3 পড়াইলাম, মানে আমাদের বেসিক আলোচনা হয়ে গেল। এবার টাইপ 1 এর আমি এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো পড়াবো। টাইপ 2 এর আমি এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো পড়াবো। টাইপ 1 এর বেসিক আলোচনা শেষ, প্রতিটা কবিতার লাইনের আমি ব্যাখ্যা দিয়ে দিছি সহজ ভাষায়। টাইপ 2 এরও শেষ, টাইপ 3 এরও শেষ। এইবার আমি পুরো কবিতাটার মানে 13 লাইনের এই সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশের লেখা এই কবিতাটার আমি মূল ভাব নিয়ে আলোচনা করব। এটা কিন্তু আমি বই দেখে কপি পেস্ট করে দিইনি, আমি নিজেই এই মূল ভাবটা লিখছি। আসো
চলে আসো। মূল ভাব নিয়ে আমরা এবার একটু আলোচনা করি। দেখো আমি এখানে কি করে লিখছি, একদম সহজ ভাষায় লিখছি, বই থেকেও সহজ ভাষায় লিখছি। সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব সহজভাবে। কবি জীবনানন্দ দাশ এই কবিতায় বলেছেন মানুষ নশ্বর মানে ধ্বংসপ্রাপ্ত। একদিন কবিও এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, কিন্তু মানুষের মৃত্যু হলেও প্রকৃতি থেমে থাকবে না। মানুষের মৃত্যু হবে, তোমার আমার মৃত্যু হবে, কিন্তু প্রকৃতি তার নিয়মে চলতে থাকবে। মাঠ, নদী, ফুল, শিশির, পেঁচা, নৌকা সবকিছু চলতে থাকবে নিজের নিয়মে। যেমন অতীতে এশিরিয়া আর ব্যাবিলনের মতো বড় বড় সভ্যতাও ধ্বংস হয়ে গেছে, তবুও পৃথিবী কিন্তু তার নিয়মে টিকে আছে। মানে এইখানে জিনিসটা খুব সহজভাবে বললে এই কবিতার মূল ভাবটা এক লাইনে বলা যায়। জিনিসটা হলো আমি তুমি সবাই একসময় মারা যাব, প্রতিটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। এটা আমি 9-এ থাকা অবস্থায় মুখস্থ করছি, এখনো আলহামদুলিল্লাহ আমার মনে আছে। তার মানে তুমি আর আমি মরণশীল, আমরা মারা গেলেও, বড় বড় সভ্যতা শহর ধ্বংস হয়ে গেলেও পৃথিবী কিন্তু তার নিয়মে চলতে থাকবে। এখানে আবার একটা কথা আছে, কিয়ামত হলে কিন্তু পৃথিবীও শেষ, তাই না? আচ্ছা, সেই দিকে আমরা না যাই। তাহলে মূলত কবিতার মূল ভাব হলো মানুষ মরে যায়, সভ্যতা ধ্বংস হয়ে যায়, কিন্তু প্রকৃতি ও জীবনের ধারা চিরন্তন ভাবে বয়ে চলে। এক লাইনে কবিতার মূল ভাব। এই লাইন থেকে কিন্তু তুমি ইচ্ছা করলে আরো কয়েকটা লাইন জোড়ায় দিয়ে বড় ধরনের সৃজনশীল প্রশ্ন লিখতে পারবা। তাহলে আমাদের কবিতার মূল ভাব হয়ে গেল। আচ্ছা, এবার টাইপ একে দেখো আমি কি রাখছিলাম, তোমাদের মনে আছে? টাইপ একে কিন্তু আমি এই প্রথম 5টা লাইন রাখছিলাম, আর এই 5টা লাইনের কিন্তু আমি সহজ করে ব্যাখ্যাও দিয়ে দিছি। তারপরে এই প্রথম 5টা লাইন আমি আরেকবার তোমাদের বলি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, সেদিনও দেখিবে স্বপ্ন আমি চলে যাব বলে। এই 5টা লাইনকে কিন্তু আমি টাইপ একে ধরছি। এইবার টাইপ একের আমি এমসিকিউ এবং সৃজনশীল সমাধান করে দেবো। আমি কিন্তু তোমাদের এই 5টা লাইনের সহজ ব্যাখ্যাও দিয়ে দিছি, তোমরা ব্যাখ্যাগুলো একটু ভালোভাবে দেখো, তাহলে আমাদের এমসিকিউ আর সৃজনশীল করতে একদম সহজ মনে হবে। আমরা টাইপ একের প্রথম এমসিকিউতে চলে আসো। টাইপ একের আমরা প্রথম এমসিকিউতে চলে আসছি। দেখো, সেই দিন এই মাঠ কবিতার লেখককে। সেই দিন এই মাঠ কবিতার লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর? না, বিশ্বকবি তো এটা লেখেনি, জীবনানন্দ দাশ। এটা নিয়ে বেশি কথা মনে আমাদের বলা উচিত হবে না। জীবনানন্দ দাশ, ক্লাস এমনি বড় হয়ে গেলে তোমরা বোরিং হয়ে যাও। জীবনানন্দ দাস। 2 নম্বর এমসিকিউতে চলে আসো। টাইপ একে 2 নম্বর এমসিকিউ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এখানে স্তব্ধ হবে না কো জানি বলতে কি বোঝানো হয়েছে? মাঠ থেমে যাবে? মাঠ চিরকাল সচল থাকবে? সুমাঠে কেউ খেলবে না? মাঠে কেউ খেলবে না, মাঠ শুকিয়ে যাবে, মাঠ থেমে যাবে। স্তব্ধ, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। টাইপ একের আমরা 2 নম্বর এমসিকিউতে চলে আসছি। 2 নম্বর এমসিকিউটা লক্ষ্য করো। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এখানে স্তব্ধ হবে না কো জানি বলতে কি বোঝানো হয়েছে? মাঠ থেমে যাবে? না, মাঠ কিন্তু থামবে না। কবি এরকম বুঝায়নি তুমি আমি মারা যাব, মাঠ থামবে না, মাঠ চিরকাল সচল থাকবে, এটা বুঝাইছে। কিন্তু মাঠ চিরকাল সচল থাকবে, সভ্যতা ধ্বংস হয়ে যাবে, তুমি আমি মারা যাব, কিন্তু মাঠ চিরকালই কবির ভাষায় সচল থাকবে। 3 নম্বর এমসিকিউতে চলে আসো। কবিতায় কোন প্রাকৃতিক উপাদানের উল্লেখ আছে? নদী, পাহাড়, সমুদ্র, ঝর্ণা। কবিতার ভিতরে কিন্তু আমরা টাইপ একে আমরা নদী কথাটা পাইছিলাম। নদী কিন্তু উপাদান, প্রাকৃতিক উপাদান হিসেবে টাইপ একের 5টা লাইনের ভিতরে ছিল। তাহলে আমাদের কিন্তু এখানে উত্তর হবে কোন প্রাকৃতিক উপাদান? নদী। নদী ছিল। কিন্তু তোমরা একটু পজ করে টাইনে দেখো, টাইপ একের 5টা লাইনে নদী কথাটা ছিল। টাইপ একের খেলা চলতেছে, তাই না? 4 নম্বর এমসিকিউতে চলে আসো। 4 নম্বর এমসিকিউতে বলছে এই নদী নক্ষত্রের তলে। এখানে কি বোঝানো হয়েছে? নদী পাহাড়ের নিচে বয়ে যায়? নদী রাতের আকাশে তারার নিচে বয়ে যায়? নদী রাতের আকাশে তারার নিচে বয়ে যায়? নদী অন্ধকারে হারিয়ে যায়? নদী সমুদ্রে মিশে যায়? নদী রাতের আকাশে তারার নিচে কিন্তু বয়ে যায়, তারাটা উপরে থাকে আর তারার নিচে নদী কিন্তু বয়ে যাচ্ছে, স্বাভাবিক নিয়ম। তাহলে আমাদের কিন্তু খ হবে, নদী রাতের আকাশে তারার নিচে বয়ে যায়। 4 নম্বর এমসিকিউটাও হয়ে গেল। 5 নম্বর এমসিকিউতে চলে আসো। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এখানে সোনার স্বপ্নের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? প্রাকৃতিক সৌন্দর্য? না। স্বপ্নের যে স্বাদ? না। মানুষের আশা আকাঙ্ক্ষা? ফুলের গন্ধ? না। নদীর কলকল ধ্বনি? মানুষের আশা আকাঙ্ক্ষা। সোনার স্বপ্নের স্বাদ মানুষের আশা আকাঙ্ক্ষা বুঝাইছে, বোঝা যায়। কিন্তু আমি যেহেতু প্রতিটা লাইনের ব্যাখ্যা দিছিলাম, এই লাইনের ব্যাখ্যা কিন্তু এরকমই ছিল। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর এমসিকিউতে চলে আসো। কবিতায় কার চলে যাওয়ার কথা বলা হয়েছে? কার চলে যাওয়ার কথা বলা হয়েছে? প্রকৃতির? না, প্রকৃতি কিন্তু থাকবে। কবি বলছেন প্রকৃতি থাকবে, সভ্যতা ধ্বংস হয়ে যাবে, মানুষে আমরা মারা যাবো, এরকম বলেছে। কিন্তু কবিতায় কিন্তু কবির চলে যাওয়ার কথা
বলা হয়েছে। তাহলে 6 নম্বর এমসিকিউতে আমাদের উত্তর হবে কবির চলে যাওয়ার কথা বলা হয়েছে। 6 নম্বর আমাদের হয়ে গেল। 7 নম্বর এমসিকিউতে চলে আসো। সেদিনও দেখিবে স্বপ্ন আমি চলে যাব বলে এর মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? মানুষের স্বপ্ন মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায় না, মানুষের স্বপ্ন বেঁচে থাকে, আজীবন বেঁচে থাকে। আজীবন না, মৃত্যু হইলেই তো জীবন শেষ, মৃত্যুর পরেও বেঁচে থাকে। কবির মৃত্যুর পরেও স্বপ্নের ধারা চলবে, হ্যাঁ চলবে। প্রকৃতিও একদিন থেমে যাবে, নদী প্রবাহ বন্ধ হয়ে যাবে, কবির মৃত্যুর পরেও স্বপ্নের ধারা চলবে। খ নম্বর হবে, 7 নম্বরের উত্তর হবে খ। তাহলে আমাদের টাইপ 1 এর 7টা এমসিকিউ হয়ে গেল। এবার আমি টাইপ 1 এর সৃজনশীল প্রশ্নে চলে আসব। এমসিকিউ কিন্তু হয়ে গেছে। টাইপ 1 এর সৃজনশীল প্রশ্নটায় আমি চলে আসি। সৃজনশীল প্রশ্নটায় দেখি কি বলছে। এই 5টা লাইনই লেখা আছে, 5টা লাইনকেই আমি টাইপ 1 এ ধরছি। আর এইখান থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসতে পারে আমি বলি। তোমরা যদি এইখান থেকে এই সৃজনশীল প্রশ্নটাই বুঝতে পারো ভালোভাবে, আর কবিতার বেসিক আমি যে টাইপ 3টা রেখে যে ভেঙে ভেঙে লাইনগুলো ব্যাখ্যা করে দিছি, ওইটা যদি মাথার ভিতর ঢুকায় রাখতে পারো, তাহলে সৃজনশীল প্রশ্ন আমি আশা করি তোমরা বানায় বানায় লিখতে পারবা। আচ্ছা, ক নম্বর প্রশ্নে বলছে, কবিতার 5টা লাইন উল্লেখ করে ক নম্বর বলছে, সেই দিন এই মাঠ কবিতার কবির নাম লেখো। যে সহজ, জীবনানন্দ দাশ। কবি স্তব্ধ হবে না কো জানি বলতে কি বোঝাতে চেয়েছেন? এটাও কিন্তু একটু আগে আমরা টিকেও পড়ে ফেলছি। কবির মৃত্যু হলেও মানুষের স্বপ্ন কেন থেমে যাবে না, ব্যাখ্যা করো। এটাও আমাদের মনে হয় পড়া বা বলা হয়ে গেছে। প্রদত্ত অংশের আলোকে মানুষ নশ্বর মানে মানুষ ধ্বংসপ্রাপ্ত, প্রকৃতি চিরন্তন, বিষয়টি বিশ্লেষণ করো। তাহলে সৃজনশীল টাইপ 1 এর আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসছি। তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তরটাও আমি তোমাদের বলে দিই। আমি এই উত্তরগুলো না খুব ছোট ছোট করে লিখছি, আমি বেশি বড় বড় করে লিখতে পছন্দ করি না। তোমরা যদি মূল লাইনটা ঠিক রাখো আর সেই লাইনটা যদি শক্তিশালী হয়, তাহলে তোমাদের আটকাইতে পারার কথা না। তবে তোমরা এর ভিতরে যদি না চাও আর একটু বাড়ায় ছাড়ায় বড় করে লিখতে পারো। তাহলে এখানে প্রথম, সেই দিন এই মাঠ কবিতার কবির নাম হলো জীবনানন্দ দাশ। এটা সহজ, এটা কিন্তু সহজ। কবি স্তব্ধ হবে না কো জানি বলতে কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন মানুষ একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, চলে গেলেও প্রকৃতির নিয়ম থেমে থাকে না। মাঠ ঘাট নদী নালা ফল মূল নক্ষত্র সবকিছুই তার স্বাভাবিক নিয়মে চলতে থাকবে, প্রকৃতি কোনোদিন স্তব্ধ হয় না। আমি তুমি মারা গেলেও প্রকৃতি তার নিয়মে প্রবাহমান বা চলতে থাকবে, প্রকৃতি স্তব্ধ হয় না। গ নম্বরটা দেখি, কবির মৃত্যু হলেও মানুষের স্বপ্ন কেন থেমে যাবে না, ব্যাখ্যা করো। কবির মৃত্যুর সঙ্গে তার ব্যক্তিগত জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মানব সভ্যতার অগ্রযাত্রা চলতে থাকবে। নতুন মানুষ আসবে, তারা নতুন নতুন আশা স্বপ্ন সাত বুকে ধারণ করবে। তাই কবি চলে গেলেও মানুষের স্বপ্ন থেমে যাবে না। নতুন মানুষ আসবে, নতুন নতুন স্বপ্ন আমরা দেখব, নতুন নতুন মানুষের স্বপ্ন বোনা হবে, নতুন নতুন মানুষের স্বপ্ন বোনার জন্য কাজ করা হবে। আর সেটা নিয়ে কিন্তু পৃথিবী চলমান বা ঘুরতেও থাকবে। ঘ নম্বর আমরা লক্ষ্য করি, প্রদত্ত অংশের আলোকে মানুষ নশ্বর মানে ধ্বংসপ্রাপ্ত, প্রকৃতি চিরন্তন মানে প্রকৃতি ধ্বংসপ্রাপ্ত হবে না। তবে আমি বললাম কিয়ামত কিন্তু হবে, এটা আলাদা বিষয়। বিষয়টি বিশ্লেষণ করো। মানুষ ক্ষণস্থায়ী, জন্ম নিয়ে একদিন মৃত্যুবরণ করে, কবি নিজেও স্বীকার করেছেন তিনি চলে যাবেন, কিন্তু প্রকৃতি অমর, তা মানুষের মৃত্যুর পরও একইভাবে বহমান চলমান থাকবে। মাঠ নদী নক্ষত্র ফুল ইত্যাদি যুগ যুগ ধরে টিকে থাকে। এমনকি বহু সভ্যতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু প্রকৃতির ধারা চিরকাল অব্যাহত রয়েছে। তাই বলা যায় মানুষ নশ্বর কিন্তু প্রকৃতি চিরন্তন। সহজ করে ছোট করে আমি লিখছি। আমি যদি নিজের ভাষায় বলতে থাকি, পৃথিবীর প্রতিটা মানুষ মরণশীল। তুমি বলো আমি বলো, প্রতিটা মানুষ মরণশীল। আমাদের যদি ইসলাম ধর্মের আলোকে বলো, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু মারা গেছে। আমি তুমি তো স্যার, আমরা তো মারা যাবই, আমি তুমি তো কোনো বিষয় না, আমরা মারা যাব। কিন্তু সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সভ্যতা, যে আরব যে সভ্যতা ছিল, সেই সভ্যতা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতি এইগুলো কিন্তু এখনো চলমান, অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে অনেক গাছপালা ছিল, এখন গাছপালা মানুষ কেটে বন জঙ্গল উজাড় করে ফেলছে। পরিবেশ অনেকটা মানুষের বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে। অনেক বড় বড় সভ্যতা মানুষের দ্বন্দ্ব অন্তকুণ্ডল এইসব কারণে ধ্বংস হয়ে গেছে। কিন্তু মানুষের যে আশা, যে মানুষের আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু চিরন্তন। এখানে তাই কিন্তু বলছে সেই আশা আকাঙ্ক্ষার সাথে আরেকটা জিনিসও কিন্তু চিরন্তন, সেটা হলো প্রকৃতি পরিবেশ। এটা কিন্তু চিরন্তন। যখনই আমাদের পরিবেশটা বা প্রকৃতিটা ধ্বংস হয়ে যাবে, তখন আমাদের এই পৃথিবীটাও কিন্তু আর বসবাস উপযোগী থাকবে না, আমরা পৃথিবীতেও থাকতে পারবো না। মানে পৃথিবীর চ্যাপ্টার তখন ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আমাদের টাইপ 1 কিন্তু হয়ে গেল। এবার আমরা টাইপ 2 এ প্রথমে এমসিকিউ সমাধান করব। এই যে 4টা লাইন টাইপ 2 এর, আমাদের এই 4টা লাইনের তো ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে। এবার টাইপ 2 এর আমরা এমসিকিউ গুলো সমাধান করব এবং তারপরে সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করব, তাই না? তাহলে এখানে টাইপ 2টা আমি আরেকবার পড়তেছি, লক্ষ্য করো। চালতা ফুল
কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে? লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারটা লাইন, এইটারে আমরা রাখছি টাইপ 2। তাহলে এই চারটা লাইনের ভিতরে আমরা যে কয়টা এমসিকিউ পড়া যায় সেই এমসিকিউ গুলো পড়ে ফেলি। তাহলে কোন ফুল? চালতা ফুল। কিসের জলে ভেসবে? শিশিরের জলে। তারপরে এখানে লক্ষ্মী পেঁচা, কোন পাখি? লক্ষ্মী পেঁচা। তাহলে পৃথিবীতে কিন্তু স্বপ্নের স্বাদ এগুলো থাইকে যাবে, এরকম বুঝাইছে। তাহলে টাইপ 2 এর দেখো প্রথমেই বলছে 8 নম্বর এমসিকিউতে কোন ফুলের কথা কবি উল্লেখ করেছেন? চালতা ফুল। একটু আগেই বললাম চালতা ফুল। পরের এমসিকিউতে চলে আসো। চালতা ফুল কোন জলে ভিজবে বলো, তোমরা অ্যান্সার করো। চালতা ফুল শিশিরের জলে ভিজবে। আমি বলছি শিশিরের চা বানাবা, তারপর আমারে দাওয়াত দিবা, আর আমি তোমাদের বাসায় যখন আসবো তখন তোমাদের আমার লেখা বইও তোমাদের গিফট করবো। আবার আমার লেখা বই পড়লে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ে, অনেক সাইকোলজিক্যাল মাইন্ড গেম নিয়ে আমি উপন্যাস লিখি, এবং তোমরা আবার পড়ে অসুস্থ হয়ে যাইতে পারো, এই কারণে আমার বই মনে হয় না পড়াই ভালো। 9 নম্বর আমাদের হয়ে গেল। তাহলে এখানে কিন্তু উত্তর আর বলার কোনো প্রশ্নই আসে না, তাই না? আমাদের পরের ধাপে আমরা চলে যাই। 10 নম্বর, নরম গন্ধের ঢেউ বলতে কি বোঝাইছে? ফুলের সুগন্ধ বুঝাইছে। 10 নম্বর হয়ে গেল আমাদের। 11 নম্বরে আসো, কোন প্রাণীর ডাকের উল্লেখ করেছেন? কোন প্রাণী বলো? পেঁচার কথা বলা হয়েছে। লক্ষ্মী পেঁচার কথা বলা হয়েছে না? লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির তরে গান গাবে বা লক্ষ্মীকে ডাকবে। তোমরাও গান টান গাও নাকি ছেলেরা? তোমার লক্ষ্মীর উপর, মানে তোমার লক্ষ্মীর জন্য ক্রাশ খায়, গান গাবা, সুন্দর সুন্দর গান তুমিও গাবা, রাস্তা দিয়ে যাবা গান গাবা, তোমার লক্ষ্মী যেন তোমার দিকে একটু তাকায়, তাই না? তুমিও গান গেয়ে দেখতে পারো। আবার এমন গান গায় না যে গানে লক্ষ্মী তো তাকাইলই না, আবার নেগেটিভ কিছু হয়ে গেল। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলি। অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র, অনেক ছাত্রী আমাকে একটা কথা বলে যে স্যার কেমন ছেলে আসলে ভালো, কেমন মেয়ে আসলে ভালো। আমি তো ছেলে, আমি একটু বলি আমার কেমন ছেলে ভালো লাগে। মেয়েদের কথা আমি বাদ দিলাম, মেয়েদের বিষয়ে আমি আউট অফ মানে বাইরে রাখি, এই বিষয়ে কথা বলাটা উচিত হবে না। আমি দেখছি কিছু কিছু ছেলে, কিছু কিছু গার্জিয়ান, মানে পুরুষদের কথা বলছি, বাসায় চিল্লা পাল্লা করে ফাটায় দেয়। মানে বাসায় আসলেই, অফিস থেকে বাসায় আসলেই তার পরিবারের ওয়াইফের সাথে, তার বাচ্চা কাচ্চার সাথে চিল্লায় ফাটায় দেয়, এরকম অবস্থা। ঠিক আছে? তার মানে কিছু কিছু পুরুষ আছে, দেখবা তোমাদের বাসায় পুরুষ আসছে, দেখবা মানে ওরা মনে করে আমি সিংহ পুরুষ, বাসায় চিল্লা পাল্লা করলে আমি সিংহ পুরুষ। এইবার ওই পুরুষটাই যখন আবার দেখবা যে রাস্তায় বের হচ্ছে, এখন রাস্তায় বের হচ্ছে ওর বউকে নিয়ে বের হচ্ছে, আবার ওর বোন আছে তাকে নিয়েও বের হচ্ছে। এবার ওর বউ সুন্দরী, ওর বোনও আলহামদুলিল্লাহ সুন্দরী। এইবার রাস্তার মাস্তান মানে বাকের ভাই টাইপ কেউ আবার বাঁশি বাজায় টিটকিরি দিচ্ছে, ওর বউয়ের দিকে তাকায়, বোনের দিকে তাকায়। এইবার ওই যে সারাদিন বাসায় চিল্লায় ফাটায় দেয়, মানে নিজের সিংহ মনে করে, ও তখন মাথা নিচু করে বাকের ভাইরে বলতেছে, বাকের ভাই এরা আমার আর বউ আর কন্যা, মানে পুতু পুতু ভাব করতেছে। সে বাসায় সারাদিন চিল্লায় ফাটায় দেয়, কিন্তু জায়গা মতো সে কুতকুত খেলতেছে। এই ধরনের পুরুষ আমি দেখতে পারি না। আমার কিরকম পুরুষ ভালো লাগে? যে পুরুষ মানে বাসায় চুপচাপ থাকবে, বাসায় একদম চুপচাপ, অনেকে আমার মতো একেবারে চুপচাপ, নাদুস চুপচাপ একেবারে চুপচাপ থাকবে, ভদ্র ইনোসেন্ট চুপচাপ। এইবার একেবারে মাথা নিচু করে তাকাবে সব সময়, বউ কিছু বলার আগেই মাথা নিচু করে থাকবে, বাচ্চা কাচ্চা কিছু বলার সময় সে মাথা নিচু করে থাকবে, একটা ভদ্র ভাব। কিন্তু বাইরে যখন যাবে, ওই বাকের ভাই যখন আবার টিটকিরি মারবে, ওর ওই বউয়ের দিকে তাকায়, ওর বোনের দিকে তাকায়, তখন ও কিন্তু এবার চোখ তুলে ওই বাকের ভাইরে বলবে, ফারদার বাকের ভাই তুই যদি আমার বউয়ের দিকে, আমার বোনের দিকে চোখ তুলে তাকাস, চোখটা উঠায় ফেলবো। এটা হলো পুরুষ। ঘরে চুপচাপ থাকবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে কাঁপায় দেবে। পুরুষটা এরকম হইতে হবে। আমার এই ধরনের পুরুষ ভালো লাগে, এই ধরনের পুরুষ আমার ভালো লাগে। আর আমার গল্পের যে নায়কগুলো হয় ওরা অনেকটা এরকমই, চুপচাপ, কিন্তু যখন খেলার দরকার হবে খেলে দেবে। এখানে আরেকটা বিষয় আমি তোমাদের বলি, সব থেকে মায়া, সব থেকে ইনোসেন্ট মানবতা ছিল কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই মাটির মানুষগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না। মানুষের চোখের দিকে তাকাইলে হিংসা, অহংকার, আত্মগর্বে গর্বিত, এরকম সেই মায়াবী দৃষ্টি, সেই মাটির মানুষগুলো না এখন আর পাওয়া যায় না। পৃথিবী মনে হয় শেষের দিকে চলে আসতেছে, তাই না? এরকম একটা বিষয়। দেখো ফিলিস্তিন ইসরায়েলের, মানে আমার খুবই কষ্ট লাগে, আমি মানে খাইতে পারি না, আমি রাতের বেলা আমার মানে খাইতে কষ্ট হয় এই জিনিসগুলো। আল্লাহ তাআলা আমাদের কিন্তু ধরবে যে মুসলমান হিসেবে বা উম্মত হিসেবে তোরা কি করছিলি। মানে আমার নিজের কাছে ভয় লাগে, আল্লাহ তুমি আমারে মাফ করো, কোথায় আসি। একটু আউট নলেজ কথা বললাম।
এবার এই ক্লাসের ভিতরে বলি, অফলাইনে আমি তো অনেক জায়গায় পড়াইছি, অফলাইনে কিছু কিছু স্টুডেন্ট আমি দেখছি পড়ানোর সময় ফাটায় দেয়, স্যার আমি বলবো, আমি বলি বলো কলা তুমি বলো, আমি বলি স্যার আমি বলি বলো, সারাদিন ক্লাসে ফাটায় ফুটোয়, পরীক্ষার সময় ফাটাতে পারে না, পরীক্ষার সময় সে নিজেই ফাটে যায় পরীক্ষার সময়। কি বলবো, জায়গা মতো ফাটবা, জায়গা মতো। তাহলে কোন প্রাণীর ডাকের উল্লেখ আছে কবিতায়? পেঁচা। আমরা 12 নম্বর এমসিকিউতে চলে আসি। কোন পেঁচার কথা কবি উল্লেখ করেছেন? কোন পেঁচার কথা কবি উল্লেখ করেছেন? সহজ প্রশ্ন, লক্ষ্মী পেঁচা। শকুন পেঁচা, বট পেঁচা, এ তো কোনো পেঁচার মধ্যেই পড়তেছে না, লক্ষ্মী পেঁচা। সহজ প্রশ্ন, এরকম প্রশ্ন মনে হয় না দেওয়াই উচিত ছিল। পরের এমসিকিউতে আমরা চলে আসি, 13 নম্বর এমসিকিউতে চলে আসি। লক্ষ্মী পেঁচা কার জন্য গান গায়? তুমি লক্ষ্মী পেঁচা, তুমি কার জন্য গান গাবা? তোমার লক্ষ্মীর জন্য গান গাবা, তার লক্ষ্মীটির জন্য গান গাবে। আচ্ছা, 13 নম্বর আমাদের এমসিকিউ হয়ে গেল। 14 নম্বর এমসিকিউতে চলে আসো। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? এখানে সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি কি বোঝানো হয়েছে? আচ্ছা, সোনার স্বপ্নের স্বাদ মানুষের আশা আকাঙ্ক্ষা, ফুলের সৌন্দর্য, পেঁচার ডাক, নদী স্রোত। সোনার স্বপ্নের যে স্বাদ, স্বপ্নের যে আশা, স্বপ্নের যে আকাঙ্ক্ষা, এটা বুঝাইছে ক। সোনার স্বপ্নের স্বাদ মানুষের আশা আকাঙ্ক্ষা, এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা একটু মনে রেখো। 14 নম্বর হয়ে গেল। আচ্ছা, এইবার টাইপ 2 এর আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসি। টাইপ 2 কিন্তু এটা টাইপ 2 এর আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসছি। ওই 4টা লাইনই লিখছি। 4টা লাইনের প্রথম প্রশ্ন, চালতা ফুল কিসের জলে ভিজবে? শিশিরের জলে। চালতা ফুল কিসে ভিজবে? চালতা ফুল কিসের জলে ভিজবে? চালতা ফুল শিশিরের জলে ভিজবে। চালতা ফুল কিসে ভিজে? আচ্ছা সরি, টাইপ 2 এর আমাদের প্রশ্নে একটু মিস্টেক আছে, এখানে ক আর খ একই প্রশ্ন হয়ে গেছে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি ক, গ আর ঘটা সলভ করে দিচ্ছি। আমি খতে আরেকটা প্রশ্ন তোমার পিডিএফ তোমাদের দিয়ে দেবো। লক্ষ্মী পেঁচা ডাকের তাৎপর্য কি? আর প্রদত্ত অংশের আলোকে মানুষের স্বপ্ন ও প্রকৃতির ধারাবাহিকতা বিশ্লেষণ করো। মানুষের স্বপ্ন ও প্রকৃতির ধারাবাহিকতা বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। গ, তাহলে ক, গ, ঘ এখানে একই প্রশ্ন দুইবার হওয়ার কারণে খটা আমাদের দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নগুলোর উত্তরটা চলে আসি। ক নম্বর প্রশ্নের উত্তরে আসো। খ নম্বর কিন্তু ক আর খ একই, যেহেতু খ নম্বর আমি আলাদা প্রশ্ন তৈরি করে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ নিয়ে একটু তোমরা ঝামেলার কথা বলতেছো, পিডিএফ আমি দিয়ে দেবো। ক নম্বর, চালতা ফুল কিসের জলে ভিজে? শিশিরের জলে। শিশিরের চা তোমরা খাওয়া। গ, লক্ষ্মী পেঁচা ডাকের তাৎপর্য কি? লক্ষ্মী পেঁচা ডাকের তাৎপর্য কি? রাতের নির্জনতায় লক্ষ্মী পেঁচা ডাক দিয়ে যায়, কবি একে ভালোবাসার প্রতীক হিসেবে তুলে ধরেছেন। ওহ, লক্ষ্মী পেঁচা ভালোবাসার প্রতীক, আমার লক্ষ্মীর জন্য গান গাচ্ছি, কাহিনী দেখছো? যেন সে তার সঙ্গিনী, সঙ্গিনী লক্ষ্মীটির জন্য ডাকছে, ও লক্ষ্মী আসো। এর মাধ্যমে প্রকৃতির চিরন্তন ধ্বনি ও প্রাণীর স্বাভাবিক জীবন প্রবাহকে বোঝানো হয়েছে। স্বাভাবিক জীবন প্রবাহ, স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। প্রত্যেকটা সঙ্গী তার সঙ্গিনীকে কিন্তু আহ্বান করে, বিশেষ ভঙ্গিমায় আহ্বান করে। প্রতিটা পশু, প্রতিটা পাখি তার সঙ্গিনীকে কিন্তু বিশেষ ভাষায় ডাকে, যে ভাষাটা ওই পশু ওই পাখি বুঝতে পারে। তাহলে গ গেল। ঘতে আসো। প্রদত্ত অংশের আলোকে মানুষের স্বপ্ন প্রকৃতির ধারাবাহিকতা বিশ্লেষণ করো। মানুষের স্বপ্ন প্রকৃতির ধারাবাহিকতা বিশ্লেষণ করো। মানুষ একদিন মৃত্যুবরণ করলেও প্রকৃতি তার নিয়মে চলতে থাকে। চালতার ফুল প্রতিদিন শিশিরের ভেজে, শীতকালে ভেজে, গন্ধ ছড়ায়, পেঁচা ডাক দেয়, এই সবই প্রকৃতির চিরন্তন ধারা। কবি বোঝাতে চান মানুষ নশ্বর হলেও স্বপ্ন আশা প্রকৃতির টিকে থাকে এবং প্রকৃতি নতুন প্রজন্মের জীবনে পুনঃ জাগরিত হয়। সহজ বিষয়, কিন্তু একদম সহজ করে লিখছি, একবার রিডিং পড়লে তোমরা নিজের মতো করে লিখতে পারবা। তাই মানুষের মৃত্যু হলেও প্রকৃতির স্বপ্ন কখনো থামে না। বারবার একই কথা কিন্তু আসতেছে, এটা নিয়ে আমি ব্যাখ্যা করার প্রয়োজন মনে করতেছি না। তাহলে আমাদের টাইপ 2 এর এমসিকিউ হয়ে গেল, সৃজনশীল প্রশ্ন হয়ে গেল। এইবার আমরা টাইপ 3 এ চলে আসি। টাইপ 3 এ হলো কবিতার শেষের 4টা লাইন আছে, এই 4টা লাইন আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করছি। এই 4টা লাইন আমি তোমাদের আরেকবার বলি। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগে গেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আসে। 4টা লাইনের আমরা কিন্তু কয়েকবার ব্যাখ্যা দিছি। এই 4টা লাইন থেকে আমি এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো এবং সমাধানও করে দেখাবো, ঠিক আছে। এখানে বোঝার মতো আছে, খেয়া নৌকাগুলো তীরে বা চরে এসে লেগেছে, পৃথিবীর গল্প সবসময় বেঁচে থাকবে, মহান মহান মানুষের গল্প বেঁচে থাকবে। জীবনানন্দ দাশ মারা গেছেন কিন্তু ওনার কবিতা কিন্তু আমাদের অন্তরে বেঁচে আছে। এশিরিয়া ধুলো আর বেবিলন যে সভ্যতাগুলো ছিল, অনেক সভ্যতা হারায় গেছে, কিন্তু সেই সভ্যতাগুলো থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে, সেগুলো আমরা কিন্তু ধরে রাখছি। তাহলে টাইপ 3 এর আমরা এমসিকিউ সমাধান করা শুরু করি।
15 নাম্বার এমসিকিউ টাইপ 3, চারিদিকে শান্ত বাতি। শান্ত কিন্তু আমার ভাইয়ের নাম, শুভ শান্ত, আমরা 3 ভাই, শুভ শান্ত প্রান্ত। চারিদিকে শান্ত বাতি, এখানে কি বোঝানো হয়েছে? সন্ধ্যার শান্ত পরিবেশ। হ্যাঁ, সন্ধ্যার শান্ত পরিবেশ, এটা কিন্তু আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম টাইপ 3 এর বেসিক আলোচনায়। দেখো, সন্ধ্যার শান্ত পরিবেশ, কোমল পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ। ভোরের পরিবেশ আর সন্ধ্যার পরিবেশ অনেকটা একই রকম, কিন্তু ভোর হলো মনে করো সারাদিনের ক্লান্তি ভাবের পর যে পরিবেশটা পাওয়া যায় স্নিগ্ধ, সেটা। ভোরের পরিবেশ আর সন্ধ্যার পরিবেশ অনেকটা কিন্তু একই রকম, কিন্তু এরকম বলা যেতে পারে সন্ধ্যা হলো সারাদিনের ক্লান্তির পরে, অবসাদের পরে যে কোমলীয় স্নিগ্ধ একটা বার্তা আমাদের জীবনে আসে যে এখন তোমার রেস্ট নিতে হবে, বিশ্রাম নিতে হবে, সেইটার মুহূর্ত। আর ভোরের সূর্য যখন ওঠে তখন যে স্নিগ্ধ পরিবেশ, কোমল পরিবেশ, ঠান্ডা বাতাস, একটা প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল বাতাস আমাদের গায়ে এসে লাগে, আমরা অক্সিজেন গ্রহণ করি, সেইটার যে নির্মলতা সেটা আবার অন্য ধরনের, সারাদিনের কাজের শক্তি যোগায়। তোমরা চেষ্টা করো ফজরের নামাজ পড়ার, আর ফজরের নামাজ পড়ার পর একটু বাইরে হাঁটাহাঁটি করার, তাহলে দেখবা সারাদিনের কাজের জোর পাবা। 15 নম্বর হয়ে গেল। আমরা পরের এমসিকিউতে চলে আসি। কোন পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে? ভিজে গন্ধ মৃদু কলরব। এখানে এই ভিজে গন্ধ মৃদু কলরবে কোন পরিবেশের কথা বর্ণনা দেওয়া হয়েছে? নীরব ভোরের। নীরব ভোরের, কারণ ভিজে গন্ধ কলরব এটা হবে তো নীরব ভোরের সময় এটা হয়, তাই না? নীরব ভোরের হবে। আচ্ছা, এইবার আমি 16 নম্বর এমসিকিউতে চলে আসি। 16 নম্বর এমসিকিউতে বলছে কি, কোন পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে? ভিজে গন্ধ মৃদু কলরব। এই ভিজে গন্ধ মৃদু কলরবের মাধ্যমে কোন পরিবেশের কথা বলা হয়েছে? ঝড়ো রাতের কথা বলা হয়নি, ঝড়টর ওই কবিতার ভিতরে উঠিনি। নীরব ভোরের কথাও বলা হয়নি। স্নিগ্ধ শান্ত কোমল পরিবেশের কথা বলা হয়েছে। গ হবে, গ। পরের এমসিকিউতে চলে আসো। খেয়া নৌকাগুলো কোথায় এসে ভিড়েছে? কোথায় এসে লেগেছে হবে। 17 নম্বর, চরের খুব কাছে। চরে লেগেছে, চরের খুব কাছে। 17 হবে উত্তর খ। 18 নম্বরে আসো। কবি বলেছেন পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? মানুষের স্বপ্ন ক্ষণস্থায়ী না, অনেক বড়। প্রকৃতি ও জীবনের ধারাবাহিকতা চিরস্থায়ী, সভ্যতা চিরন্তন, নৌকা চিরকাল টিকে থাকবে। এটা হবে খ। প্রকৃতি জীবনের ধারাবাহিকতা চিরস্থায়ী। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, মানে প্রকৃতি ও জীবনের ধারাবাহিকতা চিরকাল থাকবে। আমরা পরের এমসিকিউতে চলে আসি। কোন কোন সভ্যতার পতনের কথা বলা হয়েছে? দুটো সভ্যতার কথা কিন্তু পতনের কথা বলা হয়েছে, এসিরিয়া আর ব্যাবিলন। দুটো সভ্যতা ভালোভাবে মুখস্থ রাখো, এসিরিয়া আর ব্যাবিলন। এসিরিয়া আর ব্যাবিলন নিয়ে অনেক কথা আছে, বলা যাইতো, কিন্তু ক্লাসটা বড় হয়ে গেলে তোমরা বোরিং হয়ে যাও। দেখি পরে সময় পেলে বলবো। 20 নম্বরে আসো। এসিরিয়া ধুলো আজ, ব্যাবিলন ছাই হয়ে আছে, এর দ্বারা কি বোঝানো হয়েছে? সভ্যতা চিরকাল টিকে থাকবে না, ওগুলো তো ধ্বংস হয়ে গেছে। সভ্যতাও নশ্বর, ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, সভ্যতাও নশ্বর ও ধ্বংস হয়ে যায়, সভ্যতাগুলো ধ্বংস হয়ে যায় এক সময়, এবং সেগুলো নশ্বর, অবিনশ্বর। পরের এমসিকিউতে আসো। 21 নম্বর এমসিকিউ। প্রদত্ত অংশে কবি কোন বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছে? মানে ওই 4টা লাইনে কোন কবি অংশের কথা তুলে ধরেছেন? সভ্যতা ক্ষণস্থায়ী। হ্যাঁ, ওই সভ্যতা কিন্তু ক্ষণস্থায়ী। প্রকৃতির ধ্বংস, মানুষ অহংকার, সভ্যতা ক্ষণস্থায়ী, এইটা বোঝাইছে। সভ্যতা ব্যাবিলন, এশিরিয়া, এই সভ্যতাগুলো তো ধ্বংস হয়ে গেছে, সভ্যতা ক্ষণস্থায়ী। 21 হয়ে গেল। টাইপ 3 এর সৃজনশীল প্রশ্নে আমরা চলে আসি। এই শেষের 4টা লাইন। এবার এখান থেকে দেখো ক নম্বর প্রশ্নে কি বলছে। কি ছাই হয়ে গেছে? ব্যাবিলন এবং এশিরিয়ার সভ্যতা ছাই হয়ে গেছে। খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? তীরে এসে লেগেছে। এশিরিয়া ও ব্যাবিলনের উল্লেখ করে কবি কি বোঝাতে চেয়েছেন? এটা একটু 2-3টা লাইনে আমি বলে দেবো। প্রদত্ত অংশের আলোকে সভ্যতা নশ্বর, প্রকৃতি চিরন্তন। এই প্রশ্নটা মনে হয়ে গেছে, তাই না? তারপরে এখানে আবার আসছে। ওকে, এটা আমি আবার বলে দিচ্ছি। আচ্ছা, উত্তরগুলো দেখো, আমি ছোট করে লিখছি, আমি বেশি বড় করে লিখতে পছন্দ করি না। তোমরা এর ভিতরে কিছু লাইন অ্যাড করে দিও। ওকে, ক। কি ছাই হয়ে গেছে? ব্যাবিলন ছাই হয়ে গেছে। খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? চরের খুব কাছে এসে লেগেছে। এশিরীয় ও ব্যাবিলনের উল্লেখ করে কবি কি বোঝাতে চেয়েছেন? এশিরীয় ও ব্যাবিলন ছিল অতীতের বিখ্যাত সভ্যতা, আজ সেগুলো ধ্বংস হয়ে গেছে, কেবল ধুলো ছাই হয়ে আছে। কবি এই উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে মানুষের গড় সভ্যতা ক্ষণস্থায়ী, তাই একদিন ধ্বংস হয়ে যাবে। স্বাভাবিক, পৃথিবীর যে বড় বড় সভ্যতা ছিল, অনেক ভালো ভালো সভ্যতা ছিল, সেগুলো একসময় ছিল, দাপটে সহিত ছিল, ধ্বংস হয়ে গেছে। প্রদত্ত অংশের আলোকে সভ্যতা নশ্বর, মানে যে দেখো সভ্যতা তো নশ্বর, কিন্তু প্রকৃতি কিন্তু চিরন্তন। আমাদের প্রকৃতির মতোই কিন্তু আছে, প্রকৃতি ভালো আছে বলেই কিন্তু আমি ক্লাস নিতে পারতেছি, তোমরা আমার ক্লাসগুলো দেখতে পারতেছো।
সভ্যতা যতই শক্তিশালী হোক, এই ব্যাবিলন সভ্যতার মতোই বা এশিরিয়া সভ্যতার মতোই সময়ের প্রভাবে তা ধ্বংস হয়ে যায়। যেমন এশিরিয়া, ব্যাবিলন সভ্যতা আজ কেবল ইতিহাস, কিন্তু প্রকৃতি চিরকাল অটুট থাকে। মাঠ, নদী, ফুল, নক্ষত্র যুগে যুগে টিকে থাকে। কবি বোঝাতে চেয়েছেন মানুষ সভ্যতা নশ্বর হলেও প্রকৃতির জীবনধারা অমর ও চিরন্তন। সৃজনশীল প্রশ্ন বোর্ডে দেখবা যে অনেক আছে, কিন্তু তুমি যদি বেসিক এই বোঝো, এই 13টা লাইন, তুমি সৃজনশীল প্রশ্ন, আমি বলছি তুমিও জানো আমিও জানো, বাংলা প্রশ্ন সৃজনশীল প্রশ্নগুলো বানায় লিখলেই ভালো হয়, একেবারে মুখস্থ করে কোনোদিনই বাঁধবে না। এইবার কবি পরিচিতে চলে আসবো। এইবার তোমাদের আমি কিছু কথা বলি, তোমরা একটু মন দিয়ে শোনো। আমাদের পাঠ্য বইতে না অনেক ভালো ভালো বিষয়গুলো মানে কেন যেন দেয় না, আমি খুবই বিরক্ত হই। জীবনানন্দ দাশের আমি বললাম যে মৃত্যু নিয়ে অনেক রহস্য আছে, উনি নাকি আত্মহত্যা করছিলেন, এটা নিয়েও অনেক রহস্য আছে। আমি একটু বলি, ঠিক আছে? 4-5টা মিনিট তোমরা একটু শোনো, আর কেউ পারলে এই 4-5 মিনিট না শুনলে হবে, তবে এখানে অনেক কিছু জানতে পারবা। লাবণ্য দেবীর বয়স ছিল 17 বা 18। তিনি ইডেন কলেজে পড়তেন। তার জ্যাঠামশাই, মুসলমানদের জ্যাঠাকে বলা হয় বড় চাচা, জ্যাঠামশাই লাবণ্য দেবীকে বাসায় ডাকলেন। ইডেন কলেজ থেকে তাদের বাসা কাছেই, জ্যাঠামশাইয়ের বাসা কাছেই, বড় চাচার বাসা কাছেই। বড় চাচার বাসায় চলে আসলেন। এখন আসার পর বড় চাচা লাবণ্য দেবীকে বললেন, লাবণ্য দেবী মানে দেবীটা আর বলেনি। যখন লাবণ্য দেবী তার জ্যাঠামশাইয়ের বাসায় আসলেন, তখন জ্যাঠামশাই বললেন, লাবণ্য, আজকে আমাদের বাসায় একজন অতিথি আসছেন, তুই চা পানির একটু ব্যবস্থা কর। তখন লাবণ্য দেবী একটু ফ্রেশ হয়ে তারপর চা এবং কিছু লুচি বানালো এবং সেই লোকটার সামনে নিয়ে আসলো। সেই লোকটার বয়স 27 বা 28। তিনি দিল্লির একটা কলেজের প্রফেসর। আর সেই লোকটার নামই কিন্তু জীবনানন্দ দাশ, একটু কালো। জীবনানন্দ দাশ লাবণ্য দেবীকে দেখতে আসছেন বিয়ে করার জন্য। জীবনানন্দ দাশ লাবণ্য দেবীকে প্রথম প্রশ্ন করলেন, 3টা মাত্র প্রশ্ন করছিল। তোমার নাম কি? 2 নম্বর প্রশ্ন, এমএ পড়তে কি তুমি আগ্রহী? 3 নম্বর প্রশ্ন, এমএ তে তুমি কোন বিষয় নিবা আর কোন বিষয়টা তোমার প্রিয়? এরকম আরো টুকটাক কিছু কথা হইলো। লোকটা চলে গেল। লোকটা চলে যাওয়ার পরে জ্যাঠামশাই লাবণ্য দেবীকে বললেন, লোকটাকে তোর কেমন লাগলো? লাবণ্য দেবী বুঝে ফেললো যে তার বিয়ের কথাবার্তা চলতেছে, তার বাবা মা ছোট বয়সেই মারা গেছে। এখন জ্যাঠামশায়ের বোঝা না থাকাটাই মনে হয় ভালো হবে। এই কারণে লাবণ্য দেবীও জীবনানন্দ দাশকে মনে হয় মনে মনে পছন্দ করে ফেলছিল। লাবণ্য দেবী বলল, আমার কথা শুনে কি হবে, তুমি জীবনানন্দ দাশের পছন্দের একটা বিষয় আছে না, সে কি বলছে আমাকে দেখে? তখন জ্যাঠামশাই হেসে বললেন, তোকে না পছন্দ করার কিছু নাই। সকালবেলায় জীবনানন্দ তোকে পছন্দ করে চলে গেছেন। এক সময় বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর বাসর রাতেও খুব মজার কিছু ঘটনা আছে। বাসর রাতে লাবণ্য দেবীকে বলেন, লাবণ্য দেবীর বিয়ের পরে কিন্তু নাম হয়ে যায় জীবনানন্দ দাশের সাথে লাবণ্য দাস। জীবনানন্দ দাশ বাসর রাতে লাবণ্য দাসকে বলেন, একটা গান শোনাও, তুমি নাকি গান গাইতে পারো। তখন লাবণ্য দাস বলেন, কোন গান শোনাইছিল সেটা আমি বলবো না, একটু রহস্য থাকুক। সবকিছু বলে দিলে আমার ভালো লাগে না, আমি রহস্য পছন্দ করি। আর এইবার বইমেলায় আমার একটা উপন্যাস আসবে, উপন্যাসটার নামই হলো রহস্য। আশা করি তোমাদের সাথে আমার বইমেলায় দেখা হবে। ঢাকা বইমেলা, খুলনা বইমেলা, চিটাগাং বইমেলা আমি যাব। জীবনানন্দ দাশের বাস্তব জীবন বা সাংসারিক জীবন সুখের ছিল না। কবিদের সাংসারিক জীবন সুখের হয় না, তারা উদাস। লাবণ্য দাশ কিছুদিনের ভিতরেই বুঝে গেল যে তার স্বামীটা আসলে উদাস প্রকৃতির, টাকা পয়সা হবে না। তখন লাবণ্য দাস বিভিন্ন জায়গায় স্কুলে চাকরি টাকরি করে সংসার চালাইতে থাকে এবং তার আলাবোলা স্বামীকে নিয়ে থাকতে থাকে। একটা পর্যায়ে জীবনানন্দ দাশ একদিন সন্ধ্যার একটু আগে ডাব হাতে বাসায় ফিরতেছিলেন। হঠাৎ করে ট্রাম দুর্ঘটনায় উনি মারাত্মকভাবে আহত হন। ওনার বুকের পাঁজরের হাড় ভেঙে যায়। অনেকে বলে উনি ট্রাম দুর্ঘটনায় আহত হননি, ইচ্ছা করে আত্মহত্যা করছেন। মানে এইখানে আমার একটা ব্যাখ্যা আছে। আমরা যারা লেখক, জীবনানন্দ দাশ যেমন কবি, আমরা না বাস্তবে পৃথিবীতে থাকলেও আমাদের কল্পনাটা থাকে একটু বাইরে। আমি সাইকো 2 কয়েকদিন আগে যে উপন্যাসটা আমার বের হয়েছে, আমি বাইক চালাচ্ছি, আমি উপন্যাসের প্রেক্ষাপটটা নিয়ে ভাবতেছি। আমার কপাল ভালো, একটুর জন্য আমার অ্যাক্সিডেন্ট হচ্ছিল না। মানে আমি বাইক চালানোর সময় আমার অবস্থানটা অন্য জায়গায় চলে গেছিল। মানে আমি এই কারণে বলতেছি, যারা লেখক, যারা কবি, তারা আসলে উদাস প্রকৃতির হয়, তারা ভাবুক প্রকৃতির হয়। তাদের রাস্তায় একা একা ছাড়াটা ঠিক না। তাদের জন্য হাত ধরে কেউ সাথে থাকা উচিত। মানে ওই গানটা তাদের জন্য গাওয়া উচিত, হাত ধরে নিয়ে চলো পথ চিনি না। আমার মতো আমিও রাস্তাঘাটে একা একা হাঁটলে ভাবতে থাকবা নাকি হুট করে দুর্ঘটনা ঘটে যাবে, এরকম একটা অবস্থা। জীবনানন্দ দাশ মারা যাওয়ার পরে, জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনার পরে বেশ কিছুদিন বেঁচে ছিল, তারপরে মারা যায়। কিন্তু যে হাসপাতালে ওনাকে ভর্তি করা হয়েছিল লাবণ্য
দাস আর আসে না ওনাকে দেখতে। তখন অন্যরা জিজ্ঞেস করে, আপনি যাচ্ছেন না কেন, আপনার স্বামী মৃতপ্রায়। তখন লাবণ্য দাস বলে, জীবনানন্দ দাস উনি তো বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু করছেন, কিন্তু আমার জন্য কি করছে? এই কথাটা কিন্তু আমরা যারা ওনার পাঠক আমরা খুব মানে আক্ষেপ করি, তাই না? আসলে কবিরা, সাহিত্যিকরা তাদের পরিবার সম্পর্কে উদাস থাকে। কারণ এই কারণে কোনো কবি, লেখক, সাহিত্যিককে ভালোবাসা খুব সহজ, কিন্তু তার সাথে আজীবন থাকা, তার পাগলামতিগুলো হজম করা, তার আবেগটা বোঝা, তার অনুভূতিটা বোঝা আমার বউ হারে হারে বুঝতেছে। জীবনানন্দ দাশের জন্ম, দেখো আমি পয়েন্ট আকারে লিখছি তোমাদের মনে রাখার জন্য। জীবনানন্দ দাশের জন্ম 1899 সালে, মনে রাখা যায় মনে হয়, তাই না? 1899 সালের বরিশাল শহর। এই যে আমরা রিফাত একাডেমিতে আসছি, রিফাত একাডেমি কিন্তু বরিশাল শহরে। পিতা সত্যানন্দ দাস, তিনটা গুরুত্বপূর্ণ টিক। মাতা কুসুম কুমারী দাস, এখানে ওনার বউয়ের নাম উল্লেখ নাই। আর কুসুম কুমারী দাসের একটা বৈশিষ্ট্য স্বভাব কবি। শিক্ষা জীবন বরিশাল বজ্রমোহন স্কুলে প্রথম পড়ে, আমি পয়েন্ট আকারে লিখছি মনে রাখার জন্য। বরিশাল বজ্রমোহন কলেজ আর কলকাতা প্রেসিডেন্সি কলেজ, এই যে এখানে উনি পড়েন শিক্ষা জীবন। আবার উচ্চ শিক্ষা লাভ করেন 1921 সালে। দেখো কত সুন্দর পয়েন্ট আকারে লিখছি, 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA, ঠিক আছে, এই ডিগ্রিটা লাভ করেন। আর পেশা দীর্ঘকাল অধ্যাপনার সঙ্গে যুক্ত থাকেন, মানে প্রফেসর ছিলেন। আচ্ছা, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিক আছে। পরের স্লাইডে আমরা চলে যাই। সাহিত্যিক পরিচিতি, দেখো আমি কত সুন্দর করে পয়েন্ট আকারে লিখছি। আধুনিক জীবন চেতনার কবি, খুব গুরুত্বপূর্ণ, মনে রেখো। জীবনানন্দ দাশ কিরকম কবি? আধুনিক জীবন চেতনার কবি। বাংলার প্রকৃতি, গাছপালা, লতাগুল্ম, ফুল, পাখি ইত্যাদি তার কবিতার অনন্যভাবে প্রকাশ পেয়েছে। জীবনানন্দ দাশের গল্পও আছে লেখা, আমি পড়ছি, ভালো। ওনার লেখার ভিতরে একটা অন্যরকম স্নিগ্ধতা আছে, ভালো লাগার বিষয় আছে। আচ্ছা, ওনার প্রকাশিত গ্রন্থগুলো দেখো। ঝরা পালক, উনি অধিকাংশ কাব্যগ্রন্থ মানে কবিতার বই লিখছেন। ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 60টি তারার তিমির, কবিতার কথা, এই রূপসী বাংলা। এই যে আমরা যে সেই দিন এই মাঠটা বললাম না, এই সেই দিন এই মাঠটা কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে জানো? এই রূপসী বাংলা, এইখান থেকে নেওয়া হয়েছে। সেই দিন এই মাঠ, এই মাঠ। তোমরা একটু কষ্ট করে এই প্রধান গ্রন্থসমূহ নাম মুখস্থ করে রাখো, এখান থেকে টিক আসে। আর এই টিকগুলা যে পারে তারই মাঠটা ভালো আসে। রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সেই দিন এই মাঠ কবিতাটা নেওয়া হয়েছে। বেলা অবেলার কালবেলা, মাল্যদান সুতীর্থ। আর এখানে মৃত্যুটা 14ই অক্টোবর 1954 সালে ট্রাম দুর্ঘটনায় ঘটে। মানে ওই যে সন্ধ্যার সময় ডাব হাতে নিয়ে আসতেছিল, আনমনা হয়ে যায়, ট্রাম বুকের হাড় ভেঙে যায়। 14ই অক্টোবর অ্যাক্সিডেন্ট করে, আর 22শে অক্টোবর উনি মারা যায়। তার মানে এই কয়েকদিন উনি খুব যন্ত্রণা পাইছে। 14ই অক্টোবর অ্যাক্সিডেন্ট করার পর 22শে অক্টোবর মারা যায়, মনে রাখো। 1954 সাল। আর 1899 সালে উনি মারা গেছেন। জন্ম তারিখ আর মৃত্যু তারিখ মনে রাখার একটা ট্রিক আমি তোমাদের দেখাই দেবো, এটা মনে রেখো, একদিন দেখাই দেবো তোমাদের। আচ্ছা, এবার এর MCQ গুলো আমরা সমাধান করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, MCQ গুলোর প্রথমটা কি আছে? জীবনানন্দ দাশ কবে জন্মগ্রহণ করেন? দেখো এটা কিন্তু সহজ, এই যে 1899 সালে জীবনানন্দ দাশ 1800। আচ্ছা, এইবার আমরা এইটা কিন্তু আমি এই কবি পরিস্থিতিটাকে টাইপ 4 রাখছি, তাই না? এই কবি পরিচিতিটাকে কিন্তু আমি টাইপ 4 রাখছি। এবার টাইপ 4-এর MCQ গুলো সমাধান করে দিলে আমাদের এই অধ্যায়গুলো, মানে এই কবিতা আলোচনাটা শেষ হয়ে যাবে। জীবনানন্দ দাশ কবে জন্মগ্রহণ করেন? 1899 সালে। দেখো এটা কিন্তু সহজ, মনে রাখো। 1899, 1900 সালের 1 বছর কম। 23 নম্বর MCQতে আসে। জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন? রিফাত একাডেমি কোথায়? বরিশালে। রিফাত স্যারের বাসা কোথায়? বরিশালে। তাহলে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কিন্তু বরিশালে, এই যে বরিশালে। 24 নম্বর MCQতে চলে আসছে। জীবনানন্দ দাশের পিতার নাম কি? সত্যানন্দ দাশ। MCQ গুলো কিন্তু মনে রাখো, আমি টাইপ একদম সুন্দর করে লিখে দিছি তোমাদের, ওইগুলো মনে রাখলে টিকগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। 25 নম্বরে আসো। জীবনানন্দ দাশের মাতার নাম কি? কুসুম কুমারী দাস। আর ওনার একটা বৈশিষ্ট্য হলো উনি স্বভাব কবি। ওনার কাছ থেকেই কিন্তু তার মানে জীবনানন্দ দাশ কবি প্রতিভাটা পাইছে, বা কবি প্রতিভা বিকশিত করার ভূমিকা কিন্তু রাখছে। তার মানে কুসুম কুমারী দাস উনি স্বভাব কবি ছিলেন। স্বভাব কবি মানে হলো কথায় কথায় বাক্যগুলো মিলায় দেয়, এরকম মুখে মুখে কবিতা বানায় ফেলতে পারে। খ 26-এ আসো। কুসুম কুমারী দাস কে ছিলেন? স্বভাব কবি। এই যে একটু আগে আলোচনা করলাম না, স্বভাব কবি। কুসুম কুমারী দাস ছিলেন স্বভাব কবি। জীবনানন্দ দাশ কোন স্কুলে পড়ালেখা করেন? বজ্রমোহন স্কুলে পড়ালেখা করেন। জীবনানন্দ দাশ কোন স্কুলে পড়ালেখা করেন? এটা কিন্তু তোমাদের মনে থাকার কথা। বজ্রমোহন স্কুলে পড়ালেখা করেন। 27, একটু কষ্ট করে এটা মুখস্থ রেখো, মুখস্থ না রাখা ছাড়া আর উপায় নাই। শেষের দিকে চলে আসছি, ক্লাসটা শেষ হয়ে যাবে। জীবনানন্দ দাশ কোন কলেজে পড়াশোনা করেন? জীবনানন্দ দাশ কোন কলেজে পড়াশোনা করেন? জীবনানন্দ টাইপ 4-এর 28 নম্বরে আমরা চলে আসি। জীবনানন্দ দাশ কোন কলেজে পড়াশোনা করেন? এটাও একটু কষ্ট করে মুখস্থ রাখো, বরিশাল বজ্রমোহন কলেজে পড়াশোনা করেন।
29 নম্বর এমসিকিউতে চলে আসো। জীবনানন্দ দাশ কোথায় উচ্চশিক্ষা অর্জন করেন? কলকাতা প্রেসিডেন্সি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, না রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়। কলকাতা প্রেসিডেন্সি কলেজ, এটা কিন্তু ওই যে মনে থাকার কথা 1921 সালে, তাই না? এই যে কলকাতা প্রেসিডেন্সি কলেজ। তিনি কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন? বাংলা না, তিনি কিন্তু ইংরেজি সাহিত্যে 30 হয়ে পরেরটায় আসো। এমএ ডিগ্রি লাভ করেন কত সালে মনে আছে? 1981 সালে। এটাও একটু কষ্ট করে মনে রাখো, 1981 সালে। জীবনানন্দ দাশ মূলত কিসের কবি? এটাও মনে করার চেষ্টা করো। আধুনিক জীবন চেতনার কবি, এটাও কিন্তু আমি প্যারা আকারে তোমাদের লিখে দিছি। টাইপ 4-এ একটু ভুল আছে, আমি ঠিক করে দিছি। 33 নম্বরটা লক্ষ্য করো, রাজনীতি হবে না। জীবনানন্দ দাশের কাব্যে কি বিষয় প্রধান হয়ে উঠেছে? দেশপ্রেম না, মানবতাবাদও না, এই কবিতায় না, ধর্ম, প্রকৃতি যে চিরন্তন, এই বিষয়টাই ফুটে উঠছে। এটা গ হবে, ঘ। 34 নম্বর এমসিকিউতে চলে আসে। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? একটু কষ্ট করে মুখস্থ রাখো, এটা যদি আমি নাও বলে দিই সেটা হলো ঝরা পালক হবে। জীবনানন্দ দাশের মৃত্যুর কারণ কি? বলো, মৃত্যুর কারণ কি? এটা আমি বলবো না। ট্রাম দুর্ঘটনা। ট্রাম জিনিসটা কি আমি এটা একটু বলি তোমাদের, তাই না? ট্রাম এটা একটা ঐতিহ্যবাহী যানবাহন। ট্রাম এই ট্রাটা আসছে ট্রেন থেকে, ঠিক আছে? ট্রাটা আসছে ট্রেন থেকে। আর থেকে হলো মোটর, মানে ট্রেন আর মোটর ইঞ্জিন থাকবে এরকম। ট্রাম গাড়ি মূলত দুটো বড় বড় বাসকে একত্রিত করে দেওয়ার পর যদি ওই দুটো বাসকে দূর থেকে অনেকটা ট্রেনের মতো দেখায়, সেটা হলো ট্রাম গাড়ি। ট্রাম গাড়ির গতিটা অনেক আস্তে আস্তে চলে। আর এই ইন্ডিয়ায় কিন্তু কিছুদিন আগে ট্রাম গাড়ি বন্ধ করে দিছে, মনে হয় 4টা জায়গায় রাখছে ঐতিহ্য ধরে রাখার জন্য। এরকম ট্রাম গাড়ি আগে দেখা যেত, এটা একসময় ইঞ্জিনে চলতো। এটার অনেক ইতিহাস আছে, সুন্দর এখানে অনেক কিছু আছে। ট্রাম গাড়ি আগে একসময় কলকাতায় দেখা যেত, এখন সেটা উঠে গেছে। আচ্ছা, ট্রাম দুর্ঘটনায় উনি মৃত্যুবরণ করেন। তিনি কবে মৃত্যুবরণ করেন? আমি কিন্তু এই প্রশ্নের উত্তরটা কখনো আমি দিই না, তাই না? আজকেও দেব না। তিনি কবে মৃত্যুবরণ করেন? 14ই অক্টোবর তো উনি ওই যে ট্রাম দুর্ঘটনায় আহত হন, তাই না? আর কবে মৃত্যুবরণ করে এটা তোমরা আমার কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? কারণ মৃত্যুর বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে, আমি অনেক সময় মাইনে নিতে পারি না। জীবনানন্দ দাশও আমাদের সাইডে চলে গেছেন। ওনার কাব্য, ওনার কবিতাগুলো, ওনার লেখাগুলো আমাদের মাঝে জীবিত আছে। এখন এইগুলো নিয়েই আমরা থাকবো আশা করি। আর উনি বাঙালি সাহিত্য চিরন্তন যে ঐতিহ্য, এইগুলোর ভিতর উনি আজীবন বেঁচে থাকবেন। তোমরা ভালো থাকো। আশা করি এই ক্লাসটা আমি বেশি বড় করিনি। তোমরা বাংলা ক্লাস অনেক বড় করলে তোমরাও বোরিং হয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি।